হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম প্রেসিডেন্টের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের যে পাওয়ারগুলো রয়েছে, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফিনান্সিয়াল, জুডিশিয়ালি, ডিপ্লোম্যাটিক, মিলিটারি অ্যান্ড ইমার্জেন্সি পাওয়ার, এইগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। আজকের প্রথম যে এমসিকিউ আলোচনা করছি, প্রথম যে এমসিকিউটা আগের যে ক্লাস আলোচনা হয়েছে তার ভিত্তিতে, হুইচ প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট the president shall not answerable to any court in India for the exercise of power of his office। তার কোনো কাজের জন্য প্রেসিডেন্ট কারো কাছে দায়বদ্ধ থাকবে না জবাবদিহি করার জন্য। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল 53, আর্টিকেল 74, আর্টিকেল 361, আর্টিকেল 365। অ্যান্সার হচ্ছে আর্টিকেল 361। অ্যান্সার সি। আর্টিকেল 361-এ বলা রয়েছে যে ইমিউনিটি পাওয়ার, স্পেশাল ইমিউনিটি পাওয়ার দেওয়া রয়েছে প্রেসিডেন্টকে, যেটা অন্যান্য সাধারণ যে পিপল রয়েছে তাদের থেকে আলাদা। তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ইকুয়ালিটির ফান্ডামেন্টাল রাইটস যে রয়েছে সেটার থেকে এক্সেপশন আর্টিকেল 361-এর ধারাতে বলা রয়েছে প্রেসিডেন্টের এবং গভর্নরের ক্ষেত্রে যে এক্সেপশনটা রয়েছে সেটা আর্টিকেল 361-এ বলা রয়েছে। এরপর চলে যাচ্ছি নেক্সট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটি ইনকোয়ারি অ্যান্ড ডিসাইডস ইন কেস অফ ডাউটস অ্যান্ড ডিসপিউট অ্যারাইজিং আউট অফ ইলেকশনস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ব্যাপারে কোনো রকম যদি ডাউট বা ডিসপিউট হয় তাহলে তার সলিউশন কে করে? এতে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট না কাউন্সিল অফ মিনিস্টার। অবশ্যই আগের ক্লাসে আলোচনা করেছি যে অল ডাউটস অ্যান্ড ডিসপিউট অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট আর ইনকোয়ার্ড বাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার হাতেই এই ক্ষমতা রয়েছে। চলো সলিউশন দেখে নেওয়া যাক। যত রকমের ডাউট আর ডিসপিউট অ্যারাইজিং হয় সেগুলো সুপ্রিম অথরিটি বা ফাইনাল ডিসিশন নেয় সুপ্রিম কোর্ট। যদিও এই ইলেকশানের ব্যাপারে যে কি আইনের মাধ্যমে ইলেকশান সংগঠিত হবে সেটা কিন্তু পার্লামেন্ট ঠিক করে। ইলেকশানটা কীরকম হবে সেই ডিসিশানটা পার্লামেন্ট ঠিক করে, কিন্তু কোনো ইলেকশানের ব্যাপারে ফাইনাল যে ডিসিশান রয়েছে কোনো রকম ডাউট বা ডিসপিউট হলে তার ফাইনাল ডিসিশান কিন্তু সুপ্রিম কোর্টের। ঠিক আছে, দুটো যেন না গুলিয়ে যায়। এরপর চলে যাচ্ছি আজকের মেন ক্লাসে। প্রেসিডেন্টের যে পাওয়ারগুলো রয়েছে, এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ডিপ্লোম্যাটিক, মিলিটারি এবং ইমার্জেন্সি পাওয়ার, সেগুলো এক এক করে আলোচনা করছি এবং তার যে কিছু মেন পয়েন্টস রয়েছে যেগুলো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি। প্রথম রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার। ঠিক আছে, প্রথম এক্সিকিউটিভ পাওয়ার, ভারতের সমস্ত যে এক্সিকিউটিভ অ্যাকশানগুলো হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেগুলো কিন্তু সব কিছু প্রেসিডেন্টের নামেই হয়। মানে সমস্ত রকম এক্সিকিউটিভ অ্যাকশানের যে কাজগুলো করে ভারত সরকার সেগুলোর ভারত সরকারের প্রেসিডেন্টের নামেই করা হয়। অর্থাৎ এক্সিকিউটিভ হেড হচ্ছে এক্সিকিউটিভের ক্ষেত্রে প্রধান যে ভূমিকা সেটা যদিও প্রাইম মিনিস্টার গ্রহণ করে কাজ করার ক্ষেত্রে, কিন্তু নামটা হয় প্রেসিডেন্টের নামেই কাজ হয়। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, তিনি প্রাইম মিনিস্টার এবং আদার মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে, অর্থাৎ তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার এবং আদার মিনিস্টারের অ্যাপয়েন্ট। তিনি অ্যাপয়েন্ট করেন অ্যাটর্নি জেনারেল
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, চিফ ইলেকশন কমিশনার, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ইউপিএসসি, গভর্নর, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান এবং তার মেম্বারদেরকে নিযুক্ত করেন। এরা সবাই প্রেসিডেন্টের ইচ্ছানুসারে অর্থাৎ প্রেসিডেন্টের উপর নির্ভরশীল রয়েছে, তার ইচ্ছানুসারেই এই পদটাকে হোল্ড করে থাকে। ঠিক আছে, এরপর 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, তিনি এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ইনভেস্টিগেশনের জন্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার যেসব ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিউনিটি রয়েছে তাদের ইনভেস্টিগেশন করার জন্য কোনো কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন তিনি যদি চান, প্রেসিডেন্ট চাইলে। 5 রয়েছে তিনি ইন্টার স্টেট কাউন্সিল গঠন করতে পারেন, যেটা সেন্টার, স্টেট এবং বিভিন্ন স্টেটের মধ্যে কোঅপারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা আর্টিকেল 263 অনুযায়ী তিনি ইন্টার স্টেট কাউন্সিল গঠন করতে পারেন। এছাড়াও রয়েছে যে তিনি ভারতের যেসব ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেগুলো ডাইরেক্টলি তিনি অ্যাডমিনিস্ট্রার করেন এবং তিনি বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর যে নিযুক্ত করেন তারা সরাসরি প্রেসিডেন্টকে জবাবদিহি করে। এছাড়াও প্রেসিডেন্ট কোনো এরিয়াকে শিডিউল এরিয়া ডিক্লেয়ার করতে পারে, সেই ক্ষমতাটা রয়েছে প্রেসিডেন্টের কাছে। অর্থাৎ কোনো ভারতবর্ষের কোনো এরিয়াকে শিডিউল এরিয়া বা ট্রাইবাল এরিয়া ঘোষণা করার অধিকার রয়েছে প্রেসিডেন্টের। এই সমস্ত যে ক্ষমতাগুলো রয়েছে এগুলো প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি নেক্সট, লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ আইনগত কি ক্ষমতা রয়েছে। তিনি পার্লামেন্টের সেশন ডাকতে পারেন, আহ্বান জানাতে পারেন, সেটাকে ভঙ্গও করতে পারেন বা বন্ধ করতে পারেন। এছাড়াও তিনি লোকসভাকে ডিসলভও করতে পারেন। এছাড়া তিনি জয়েন্ট সিটিং, পার্লামেন্টের যে লোকসভা রাজ্যসভা বোথ হাউসের জয়েন্ট সিটিং ডাকতে পারেন, সামন করেন। যেই জয়েন্ট সিটিংটা হয় সেটা কিন্তু প্রিসাইডেড ওভার বাই স্পিকার অফ দ্য লোকসভা। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জয়েন্ট সিটিং ডাকার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের রয়েছে, কিন্তু সেই জয়েন্ট সিটিংটার প্রেসিডেন্ট নির্বাচিত হন, অর্থাৎ জয়েন্ট সিটিংয়ের যে সভাপতি তিনি কিন্তু লোকসভার যে স্পিকার থাকেন তিনি নির্বাচিত হন এই জয়েন্ট সিটিংয়ের সভাপতি হিসাবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি যে তিনি রাজ্যসভা থেকে 12 জন মেম্বারকে নমিনেট করে, অর্থাৎ রাজ্যসভার যে টোটাল মেম্বার রয়েছে 250, তার মধ্যে 12 জন মেম্বারকে তিনি নমিনেট করেন, যাদের স্পেশাল নলেজ রয়েছে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে কোন কোন বিষয়ে, লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস, এইসব বিষয়ে যাদের স্পেশাল নলেজ বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে এদের মধ্যে থেকে 12 জন, যেমন আর্ট হিসেবে অর্থাৎ সচিন তেন্ডুলকর কিছু বছর আগে রাজ্যসভার মেম্বার হিসেবে নমিনেট হয়েছিল, তিনি স্পোর্টস পারসন হিসেবে অর্থাৎ আর্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, এছাড়াও তিনি চাইলে লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারেন, যদি না সেই ঠিকঠাক তাতে অ্যাংলো ইন্ডিয়ানের উপস্থিতি থাকে তাহলে তিনি নমিনেট করতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন লোকসভাতে। ঠিক আছে, তাহলে 12 জন রাজ্যসভাতে আর 2 জন লোকসভাতে। এছাড়াও তার প্রায়র রেকমেন্ডেশন দরকার, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভাতে অর্থাৎ পার্লামেন্টে কোনো বিল ইন্ট্রোডিউস করতে গেলে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন অবশ্যই দরকার। সে যে কোনো রকমের বিল হোক না কেন প্রেসিডেন্টের আগে রেকমেন্ডেশন ছাড়া বিল উত্থাপিত করা যাবে না কোনো হাউসে। এরপর চলেছি 4 নম্বরে,
যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে যখন কোনো বিল পার্লামেন্টের পাস হওয়ার পরে প্রেসিডেন্টের কাছে যায়, তখন প্রেসিডেন্টের কাছে 3টি অপশান থাকে। সে সেই বিলেকে অ্যাসেন্ট দেয়, অর্থাৎ গ্র্যান্টেড করে, বা উইথহোল্ড করে, বিলটাকে ফেরত দেয় না। আর 3 নম্বর, রিটার্ন করে দেয় বিলটাকে। যদি সেটা মানি বিল না হয় তাহলেই শুধুমাত্র প্রেসিডেন্ট তাকে রিটার্ন করতে পারে। মানি বিল হলে প্রেসিডেন্টকে পারমিশন দিতেই হয় বা অ্যাসেন্ট হতেই হয় সেই বিলটার সঙ্গে। আর যদি না মানি বিল হয় তাহলে সেটাকে ফেরত পাঠাতে পারেন রিকনসিডারেশনের জন্য। তারপর যদি রিকনসিডারেশনের পর পার্লামেন্ট সেটাকে কোনো অ্যামেন্ডমেন্ট করে বা না করে, আবার পুনরায় প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য পাঠায়, তাহলে কিন্তু প্রেসিডেন্টকে মাস্ট সেই যে রিকনসিডারেশন বিলটাতে অ্যাসেন্ট দিতেই হয়। ঠিক আছে, তাহলে কোনো বিল পার্লামেন্টে পাস হয়ে গেলে প্রেসিডেন্টের কাছে যখন প্রেরিত হয়ে আসে তখন তার কাছে 3টি উপায় থাকে। সেরকমভাবে যখন কোনো বিল স্টেট লেজিসলেচার দ্বারা পাস হয়ে যেটা গভর্নর রিজার্ভ করে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য, তখন প্রেসিডেন্টের কাছে কিন্তু 4টে অপশান থাকে। সে বিলটাকে অ্যাসেন্ট দিতে পারে, বা উইথহোল্ড করতে পারে, বা ডাইরেক্টলি গভর্নরের কাছে ফেরত পাঠাতে পারে। এরপরে যদি আবার সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ হয় বা চেঞ্জ না হয়ে ফেরত আসে, তাহলেও সেটাকে কিন্তু প্রেসিডেন্ট তাতে সহমতি দিতে পারে বা নাও দিতে পারে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যখন পার্লামেন্টের ক্ষেত্রে তাকে যখন রিকনসিডারেশনের মাধ্যমে ফিরে আসে তখন সেটাতে বাধ্যগত সেটাকে অ্যাসেন্ট দিতেই হয়। এরপর চলে যাচ্ছি নেক্সট 5 নম্বরে রয়েছে যেটা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে যখন পার্লামেন্ট সেশনে থাকে না, অর্থাৎ অধ্যাদেশ জারি করতে পারে। অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে আর্টিকেল 123 এর অনুযায়ী। ঠিক আছে, যখন পার্লামেন্ট সেশনে থাকবে না, এবং এই যে অর্ডিন্যান্সটা রয়েছে এটা অবশ্যই পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে রিঅ্যাসেম্বলির 6 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এই ছিল লেজিসলেটিভ পাওয়ার। যেটা আইনগত ব্যাপার সেটা হচ্ছে লেজিসলেটিভের মধ্যে পড়বে প্রেসিডেন্টের। এরপর চলে যাচ্ছি ফিনান্সিয়াল পাওয়ার। প্রেসিডেন্টের যেসব ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল পাওয়ারগুলো রয়েছে, মানি বিল যে উত্থাপিত হয় লোকসভাতে, সেটা উত্থাপনের আগে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন দরকার হয়। যে বাজেট পেশ করা হয়, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পার্লামেন্টের, সেটাও তার দ্বারা পেশ করা হয়। আর তার রেকমেন্ডেশন ছাড়া কোনো ডিমান্ড ফর গ্র্যান্ট রেকমেন্ডেশনের ব্যতীত কোনো গ্র্যান্ট অনুমোদন হবে না। এরপর রয়েছে কন্টিনজেন্সি যে ফান্ড অফ ইন্ডিয়া রয়েছে, সেখান থেকে কোনো ফান্ড রেইজ করতে হলে, টাকা উঠাতে গেলে বা স্পেন্ড করতে গেলে, সেটাও শুধুমাত্র প্রেসিডেন্টের হাতেই ক্ষমতা রয়েছে। তিনি ফাইন্যান্স কমিশন গঠন করেন, যেটা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সেন্টার এবং স্টেটের মধ্যে কী পরিমাণ রেভিনিউ ডিস্ট্রিবিউশন হবে তার ব্যাপারে। ঠিক আছে, এই সব পাওয়ারগুলো রয়েছে প্রেসিডেন্টের যে ফিনান্সিয়াল পাওয়ার, সে বিষয়ে আলোচনা করা রয়েছে ফাইন্যান্সিয়াল পাওয়ারে। এরপর চলে যাচ্ছি জুডিশিয়াল পাওয়ার। তিনি আগেই বলেছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আদার যে জাজেস রয়েছে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের, তাদেরকে নিয়োগ করেন। তিনি চাইলে সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভাইস নিতে পারেন, যদিও সেই অ্যাডভাইসটা বাধ্যবাধকতা নয় প্রেসিডেন্টের উপর। প্রেসিডেন্ট চাইলে সেটাকে নিতে পারেন বা নাও নিতে পারেন। এটা আর্টিকেল 143-তে বলা রয়েছে। আর্টিকেল 143-তে বলা রয়েছে। এরপর যেটা মেন জুডিশিয়াল পাওয়ারটা যাকে বলা হয়, যে পার্ডনিং পাওয়ার রয়েছে প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ শাস্তি মুকুব করতে পারেন, ক্ষমা করতে পারেন, বা শাস্তি কম করতে পারেন, বা দেরি করতে পারেন। এই যে ক্ষমতাগুলো রয়েছে, এই ক্ষমতাগুলো প্রেসিডেন্টের কাছে রয়েছে। শুধুমাত্র যে
ডেথ সেন্টেন্স রয়েছে সেখানটায় সেই যে কেসটা সেটা শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে রয়েছে, ডেথ সেন্টেন্সটাকে মুকুব করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার অফ ডেথ সেন্টেন্স। এরপর চলে যাচ্ছি নেক্সট, ডিপ্লোম্যাটিক, মিলিটারি এবং ইমার্জেন্সি পাওয়ার। এগুলোকে একটু একটু করে দেখে নেওয়া যাক। যে সমস্ত ইন্টারন্যাশনাল ট্রিটি বা এগ্রিমেন্ট সাইন হয় বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর মধ্যে, সেগুলো কিন্তু প্রেসিডেন্টের নামেই, এই যে চুক্তিগুলো করা হয়, এগ্রিমেন্টগুলো সাইন করা হয়, সেগুলো কিন্তু প্রেসিডেন্টের নামেই করা হয়। ঠিক আছে, বৈদেশিক যে নীতিগুলো, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার। এরপর 2 নম্বরে রয়েছে মিলিটারি পাওয়ার। প্রেসিডেন্ট হচ্ছে ভারতের যে ডিফেন্স ফোর্স রয়েছে তার সুপ্রিম কমান্ডার, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন বা শান্তি ঘোষণা করতে পারেন, অর্থাৎ তার অ্যাপ্রুভালের মাধ্যমে যুদ্ধ বা শান্তি ঘোষিত হয়। 3 নম্বরে রয়েছে ইমার্জেন্সি পাওয়ার। ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352, প্রেসিডেন্টস ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356, ফিনান্সিয়াল ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360 মাধ্যমে যে ইমার্জেন্সিগুলো জারি হয় সেগুলো প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের মাধ্যমেই জারি হয়। ঠিক আছে, এইগুলো ছিল ডিপ্লোম্যাটিক, মিলিটারি এবং ইমার্জেন্সি পাওয়ার প্রেসিডেন্টের। ঠিক আছে, এই ছিল আজকের ছোট্ট ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগলো। পরের দিন প্রেসিডেন্টের 3rd পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।